নমস্কার, আমি অর্ণব। সম্প্রতি একটা পারিবারিক দুর্ঘটনা পেরিয়ে এলাম। জানেন, আমার এক আত্মীয় গত সপ্তাহে চলে গেলেন। জীবনে এই প্রথমবার আমি শ্মশানে গেলাম। একটা বড় অদ্ভুত অভিজ্ঞতা হলো। জানেন, কোনো মৃতদেহ দাহ হয়ে এলে অস্থিভস্যের পাত্রে জল দেন প্রিয়জন আর শ্মশান বন্ধুরা। তারপর জলের কলসি ভেঙে ফেলে ঘাট ছেড়ে চলে যান আর ফিরে তাকান না। দুর্ভাগ্যক্রমে এই দৃশ্যের সাক্ষী হয়তো আমার শ্রোতা বন্ধুদের অনেকেই হয়েছেন। আমার আত্মীয়ের আগে যার অস্থিভস্য আনা হলো, তার প্রিয়জনরা ঘাট ছেড়ে চলে যাওয়ার পর স্পষ্ট দেখলাম, জানেন, ঘাটের কাছে জলে পড়ে থাকা অস্থির টুকরো নিয়ে কাড়াকাড়ি করছে কয়েকটি কুকুর। আসলে এটাই আমরা, জানেন তো, যতদিন বেঁচে আছি ঘুরছি, খাচ্ছি, ভাবছি, আনন্দ পাচ্ছি, দুঃখ পাচ্ছি, ব্যাস এতটাই। শরীরটা একবার শেষ হয়ে গেলে আমরা কয়েকটা হাড় বই তো আর কিছুই নই। যে হাড় পশু খাদ্য হয় বা মাটিতে মিশে যায় সেই হাড়। তাই যতদিন বেঁচে আছি আসুন বাঁচার মতো করে বাঁচি। আর যাদের কদর করব ভাবি, যারা চলে গেলে জীবনটা শূন্য হয়ে যাবে মনে হয়, তাদের কদরটা আজই করে নি। যে যায় সে কিন্তু আর শত সাধলেও ফিরে আসে না। না, আমার আজকের গল্পের সঙ্গে এই অভিজ্ঞতার বিশেষ মিল নেই। তবে এমন একটা অদ্ভুত অভিজ্ঞতা পরিবারের মানুষদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে হলো। তবে গল্পের সঙ্গে মিল না থাকলেও গল্পের নামের সঙ্গে আছে বইকি। আমাদের আজকের গল্প ধাক্কা, লিখেছেন শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায়। আসুন সেই গল্পই আজ আপনাদের শোনাই। 2 বৎসর পূর্বে একদিন সন্ধ্যার প্রাক্কালে সুমতি কম্পিত পদে দুরু দুরু বুকে অক্ষয় ডাক্তারের বাড়িতে প্রবেশ করিয়াছিল। আজ সে সংসারের সর্বত্র মূল বিস্তার করিয়াছে। প্রয়োজনের কল্যাণে এত মূল্য পাইয়াছে নিজের, ফরগাছা যার স্বপ্নই শুধু দেখে। আসিয়াছিল 2টি কাজের জন্য, ছেলে রাখা ও রুগ্না গৃহিণীর সেবা করা। আর এখন বাড়ির প্রত্যেকটি মানুষ আহার, আরাম, বিশ্রামের সমস্ত ভার তাহার উপর ছাড়িয়া দিয়া নিশ্চিন্ত হইয়া গিয়াছে। তাহার যেন জন্ম জন্মান্তরের দায়িত্ব। অলকার হইয়াছে পক্ষাঘাত, অর্থাঙ্গ অবশ। দিবারাত্রি বিছানায় শুইয়া থাকে। কড়িকাটের দিকে চাহিয়া আকাশ পাতাল ভাবে বিড়বিড় করিয়া নিজের অতৃষ্ট দেবতাকে শাপে, আর প্রতি রাত্রে শ্রান্ত স্বামীর সঙ্গে কলহ করে। বলে, তুমি তুমি ছাইয়ের ডাক্তার, কচুর ডাক্তার, তুমি নির্লজ্জ। যার স্ত্রী 1 বছর ধরে বিছানায় পড়ে কোন লজ্জায় সে পরে চিকিৎসা করতে যায় শুনি। উপসংহারটা করুন। একটিবার খোকাকে কোলে নিতে পারি না, এমনই আমার অদৃষ্ট, বলিয়া সছিদ্র হাপড়ের মতো নিঃশ্বাস নিতে নিঃশ্বাস ফেলিতে শাঁসা করিয়া অলকা কাঁদে। এদিকের ঘরখানা সুমতির, তাহার গায়ে কাঁটা দিয়া ওঠে। খোকাকে বুকে ফেলিয়া গালে গাল রাখিয়া ঘুম পাড়ানোর কায়দাটা অবশ্য অলকার চোখে পড়ে নাই। ঘুম পাড়ানোর ছড়াটাই শুধু কানে গিয়াছে, তাহাতেই এত। আধ ঘুমন্ত খোকাকে কোলে নিয়া সুমতি ও ঘরে যায়। আপনার পাশে খোকাকে একটু শুইয়ে দেব দিদি। অলকার শরীর বলিতে শুধু হাড় আর চামড়া। কোটরগত চোখে অনেকখানি জল জমিলে তবেই করাইয়া পড়িতে পারে। চোখ মুছিতে গিয়া তাহার সমস্ত মুখ চোখের জলে মাখা হইয়া যায়। সে রাগিয়া বলে, হাড়ি পেতে শোনা হচ্ছিল বুঝি কথা? না, হলো না। কচি খুকি কিনা আমি, কিছুই বুঝিনি। লজ্জা করে না বেহায়া? তাহার শীর্ণ দেহ থরথর করিয়া কাঁপিয়া ওঠে। একটানা দুঃখ শ্রেয় জানিয়া সে যেন সংযমে অভ্যাস করে। সুমতি প্রলোভনটা সামনে ধরিয়াছে বলিয়া তাই তার এত রাগ। দক্ষিণের জানালার কাছে ইজি চেয়ারে অর্ধশায়িত অবস্থায় অক্ষয় মোটা ডাক্তারি বই পড়ে। বারেকের জন্য সে মুখ তুলিয়া তাকায় না। ঘরে যে বেদনার একটা স্থূল অভিনয় হইয়া গেল,
সে বিষয়ে সচেতন হইয়া উঠিবার মতো অনুভূতিও তাহার যেন নাই। তা অক্ষয় এমনই বটে, নির্বিকার, নিষ্পৃহ, কিছুই তাহাকে বিচলিত করিতে পারে না। গৃহে শয্যাগত স্ত্রী, আনন্দহীন বৈচিত্র্যহীন বোঝা, বাহিরে কেবল রুগ্ন ও আহত মানুষের সহচর্য এবং মরণের সঙ্গে অন্তহীন বোঝাপড়ার ক্ষুব্ধ স্তিমিত বিষাদ, সবই যেন তার কাছে একান্তই তুচ্ছ। সুপ্রাপ্য বলিয়াই বেদনা যেন মূল্য হারাইয়াছে। দিনটা এক প্রকার বাহিরেই কাটে। সকাল 7টায় ডিসপেন্সারিতে যায়, সেখান হইতে কলে। বাড়ি ফিরিতে 1টা বাজিয়া যায়। সিঁড়ি দিয়া উপরে উঠিবার আগে সে সুমতিকে জিজ্ঞাসা করে, ও খেয়েছে? সুমতি বলে, হ্যাঁ। তুমি? মুখের দিকে তাকায় না বলিয়া প্রশ্নটা নিছক ভদ্রতা সূচক মনে হয়। আপনি তো জানেন আমি শেষ বেলায় হবিষ্য করি। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। কিন্তু শেষ বেলায় হবিষ্য করার কি দরকার? রাত্রে কিছু খাও না বুঝি সুমতি? খাই। তবে? বলিয়া জবাবের জন্য ক্ষণকাল অপেক্ষা করিয়া অক্ষয় উপরে উঠিয়া যায়। জবাব যে সুমতি দিতে পারে না এমন নয়, ইচ্ছা করিয়া দেয় না। রাত্রে সে অবশ্য কিছু জলযোগ করে, কিন্তু রাত্রি 11টার আগে নয়, তার আগে তাহার সময় হয় না। খাওয়ার সময় বিভাগ সম্বন্ধে অক্ষয়ের সঙ্গে আলোচনা করিতে তাহার লজ্জা করে, জবাব না দিবার ইহাই কারণ। নাওয়া খাওয়া ও বিশ্রামের জন্য 2 ঘন্টার বেশি সময় অক্ষয় পায় না। বাহিরে রোগী ডাকাডাকি করে, টেলিফোনের যন্ত্রটা বারবার শব্দিত হইয়া উঠে। 3টা না বাজিতেই আবার সে বাহির হইয়া যায়, ফেরে রাত্রি 8টা-9টায়। তখনও কিন্তু সে নিজেকে বিশ্রামের অবকাশ দেয় না। পড়ার ঘরে বসিয়া মোটা মোটা ডাক্তারি বই পড়িতে আরম্ভ করে। সুমতির মনে হয় শোবার ঘরে ঢুকিবার সময় পিছাইয়া দিবার ইচ্ছার কাছে তাহার শ্রান্তি হার মানিয়াছে। এমন খারাপ কথা মনে হয় বলিয়া মনে মনে নিজের উপর রাগ হয় সুমতির। অলকা এদিকে নিত্যকার কলহ ও কান্নার জন্য থাকে ব্যাকুল হইয়া। বেচারির জীবনে এখন এইটুকুই বৈচিত্র্য। অক্ষয় ফিরিয়াছে টের পাইলেই এমন কাণ্ড আরম্ভ করিয়া দেয় যে ও ঘরে উঠিয়া না গিয়া অক্ষয়ের আর উপায় থাকে না। অলকা বলে, ও ঘরে কি এত মধু, এ ঘরে বসে পড়ো না। দেখো গো, গালে আমার একটা ব্রণ উঠেছে, বড় ব্যথা। চটচটে ঘামে ভেজা অলকার গাল, কে যে আঠা মাখাইয়া রাখিয়াছে। অক্ষয় আদর করিয়া তাহার গালে হাত বুলাইয়া দেয়। 2 গালে একটি ব্রণও সে খুঁজিয়া পায় না। সস্নেহে বলে, ইস, বড্ড ঘেমেছ যে। জীবন্ত পত্নীর সবের মতো শীতল ক্লেদাক্ত স্পর্শ আঙুল বাহিয়া উঠিয়া অক্ষয়ের মনে ধাক্কা দেয় কিনা কে জানে। বোধহয় দেয় না, সবখাটা অক্ষয়ের বহুদিনের অভ্যাস। ইহার পর খানিক্ষণ অলকা চুপ করিয়া থাকে। তারপর প্রথমে ভালোভাবেই কথা বলিতে আরম্ভ করে এবং তাহা নালিশ ও কান্নায় পরিবর্তিত হইয়া যাইতে বেশি সময় লাগে না। কিন্তু অক্ষয় এমনই নিবিষ্ট চিত্তে বই পড়িয়া যায় যে সে একটা কথাও শুনিতেছে না, এরূপ সন্দেহ করিবার যথেষ্ট কারণ থাকে। অলকা সহসা খেপিয়া যায়, ভোকে মরছি, তুমি শুনছ না যে? কেনই বা শুনবে? আমি মরলেই যে তোমার হাড়ে বাতাস লাগে। অক্ষয় মুখ তুলিয়া নিদ্রাতুর চোখে স্ত্রীর দিকে তাকায়, বলে, আহা অলোক, এমন করে রাগ করো না। কিছু না জেনে শুনে তোমার কথা শুনছি বই কি, শুনছি। ছাই শুনছ, পড়া তোমার পালাবে না গো, কিন্তু আমি পালাবো। আমি চিতায় উঠি, তারপর না হয় ওইসব ছাই পাশ বই পড়ো, বাকি আর। অক্ষয় শান্ত কণ্ঠে বলে, দেখো দেখি তুমি কি সব বলছো? এইসব বই ছাইপাশ মোটেও নয় অলোক, সব তোমার অসুখের বই। তোমাকে সারিয়ে তুলতে হবে না?
অলকা যেন স্তম্ভিত হইয়া যায়। উত্তেজনায় মাথা উঁচু করিবার চেষ্টা করিয়া সে বলে, হবে, আমাকে সারিয়ে তুলতে হবে? এ তুমি কি বলছো গো? রাত থেকে আমার অসুখের বিষয়ে তুমি বই পড়ো? আমায় মাফ করো গো, আমায় মাফ করো, মাফ করো। মাথাটা সে বেশিক্ষণ উঁচু করিয়া ধরিয়া রাখিতে পারে না, থপ করিয়া বালিশে পড়িয়া যায়। বিড়বিড় করিয়া সে যে কতবার মাফ করো বলে তাহার কোনো ঠিকানা নাই। কিন্তু দেখা যায় তাহার এই কৃতজ্ঞতা অস্থায়ী। চোখের জল ভালো করিয়া শুকাইবার পূর্বেই স্বামীর ভালোবাসার এত বড় প্রমাণও তাহার নিকট মর্যাদা হারায়। হতাশ কণ্ঠে সে বলে, চাই তুমি তুমি আবার আমাকে সারিয়ে দেবে। আমি কি আর বুঝতে পারি না কিসের জন্য তুমি বই পড়ো? আমার মরাই ভালো। এই বলিয়া শাঁসা করিয়া কাঁদে। ও ঘরে সুমতির মনে হয় এতক্ষণে তাহার সারাদিনের পরিশ্রমের ক্লান্তি আসিয়াছে। পৃথিবীর মতো খারাপ গ্রহ সৌরজগতে যে আর নাই, এ কথা টের পাইবার পর আর জাগিয়া থাকা চলে না। এবার ঘুমোনো দরকার। কিন্তু সুমতি ঘুমোয় না। সন্তর্পণে দুয়ার খুলিয়া খোলা বারান্দায় দাঁড়ায়। দেখিতে পায় নিচে অন্ধকার উঠানে নন্দর ঘরের জানালা দিয়া আলো আসিয়া পড়িয়াছে। সুমতির ইচ্ছে হয় ওই আলোয় কিছুক্ষণ সে দাঁড়াইয়া থাকে। অন্ধকারে দাঁড়াইয়া ওই আলোর দিকে চাহিয়া না থাকিয়া ওই আলোয় দাঁড়াইয়া অন্ধকারের দিকে চাহিয়া দেখে। নন্দ অক্ষয়ের কম্পাউন্ডার। অক্ষয়ের কম্পাউন্ডার আছে দুজন। 3 বছর মেডিকেল কলেজে পড়িয়াছিল বলিয়া তাহাদের মধ্যে নন্দর মানও ভালো, মাহিনাও বেশি। সে অক্ষয়ের বাড়িতেই থাকে এবং খায়। কোনো প্রয়োজন না থাকিলেও ভোর 5টায় উঠিয়া ডিসপেন্সারি যাইবার জন্য প্রস্তুত হয়। ঘরের ভিতর তখন আলো অন্ধকারের মেশামেশি। খাবার ও খাবারের জল পৌঁছাইয়া দিতে ঘরে ঠুকিতে গিয়া সুমতির গা একটু ছমছম করে। সকলের ঘুমের আড়ালে এই কর্তব্য পালনে কেমন যেন গোপন অভিসারের আমেজ আছে। অনুভূতির মধ্যে সেটুকু ধরা পড়া কোনো মতে নিবারণ করা যায় না। নন্দর যত কাব্য কি এই ভোরকে নিয়াই। কাল ঘুম আসতে 1টা বেজে গিয়েছিল সুমতি, তবু এত ভোরে ঘুম থেকে উঠলাম। হয়তো আজ এখন দোকানে যাব না, তুমি চলে গেলে আবার ঘুমিয়ে পড়ব বলিয়া নন্দ হাসে। সুমতি রাগ করিয়া বলে, আজ থেকে রাত্রেই আপনার ঘরে খাবার রেখে যাব, ভোরে ওঠার কষ্ট পেয়ে আর কাজ নেই। নন্দ তথাপি হাসে। তাতে আমার ঘরের রাত অতিথি ইঁদুরগুলোরই উপকার হবে, আর কিছুই হবে না। আমি ক্ষুধার্ত হয়েই দোকানে যাব, তাতে আমার ক্ষতিটা কি? কথাটা বলিয়াই নিচের বোকামিতে সুমতির মন অনুশোচনায় ভরিয়া যায়। সবটুকু রাগ নিচের উপরেই গিয়া পড়ে। ফাজলামি করিবার এমন সুযোগ অবহেলা করিবে নন্দর কি সে উদারতা আছে? কথাটা বলা তাহার কোনো মতেই উচিত হয়নি। নন্দর সত্যই সে উদারতা নাই। সকৌতুকে সে হাসিয়া জবাব দেয়, সত্যিই কোনো ক্ষতি নেই, তবু যদি শেষ রাত্রে উঠলেও খাবার হাতে হাজির না হতে। আমি রোজ এমনি সময়ই উঠি। হ্যাঁ ওঠো তো, কে তা অস্বীকার করেছে? এখন কেন ওঠো তাই নিয়েই প্রশ্ন। কথায় নন্দর সঙ্গে পারিবার জো নাই। সুমতি মুখ গোঁজ করিয়া বাহির হইয়া আসে। দুপুরে নন্দ খাইতে আসিলে সামনে বসিয়া খাওয়ায় না। রাত্রে এক ফাঁকে ঘরে খাবার ঢাকা দিয়া রাখিয়া আসে। ইঁদুরের কথাটা সে ভোলে না। ঢাকনির ওপর একটা 10 সেরি শিল চাপাইয়া দেয়। রান্নাঘর হইতে শিলটা নন্দর ঘরে বহিয়া নিয়া যাইতে তাহার যে রীতিমতো কষ্ট হয়, এই কথা অস্বীকার করবার উপায় নাই। চাকরকে বলিলে সে অবশ্য কাজটা করিয়া দিতে পারে, কিন্তু চাকরকে সুমতি বলে না। নন্দর সঙ্গে তাহার কলহ হইয়াছে, ইহার মধ্যে চাকরকে টানিতে তাহার ইচ্ছা হয় না। পরদিন সকালে খাবারের খবর নিতে গিয়া দেখে অমন ভারী শিলটা সরাইয়া ঢাকনি উল্টাইয়া খড়ময় খাবার ছড়াইয়া রাতারাতি ইঁদুরে কল্পনাতীত অত্যাচার করিয়া গিয়াছে। খড়ের মাঝখানে দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া সুমতি হাসিবে না কাঁদিবে
ভাবিয়া পায় না। কি ছেলে মানুষ নন্দ, কি করিয়া রাগে জবাব দিতে হয় আজও তাহা শেখে নাই। ঘরময় মিনতি লিখিয়া রাখিয়া গিয়াছে, আমায় প্রশ্রয় দিও করুণাময়ী। অথচ এ যেন খাপ খায় না, এ যেন অর্থহীন। সুমতির চোখে সহসা জল আসিয়া পড়ে। ঘরের কোণে ওই রংছটা তোরঙ্গ, দেওয়ালের গায়ে পেরেকে ঝোলানো আধময়লা একটা পাঞ্জাবি, তক্ত বসে পুরনো তোষকের বিছানা আর বালিশের পাশে ওই একতারা মানি অর্ডারের রসিদ। ছড়ানো খাবারগুলোর সঙ্গে এইসবের সামঞ্জস্য নাই যে একেবারেই। সুমতির মনে হয় বজ্রের মতো কঠোর, ফুলের মতো কোমল এই লোকটি যে তাহার জীবনে পদার্পণ করিয়াছে, তার মধ্যে প্রচুর অমঙ্গলের সম্ভাবনা লুকোনো আছে। ইহাকে তাহার ভয় করিয়া চলা উচিত। এ একদিন তাহাকে বিপন্ন করিবে। নন্দর প্রকৃতির গভীর দিকটার সঙ্গে সুমতির পরিচয় বেশি দিনের নয়, 1 সপ্তাহও হয় নাই। একদিন ভোরবেলা খাবারের বাটি জলের গ্লাসটা টেবিলের ওপর ঠক করিয়া নামাইয়া দিয়া সে বাহির হইয়া যাইতেছিল। ফস করিয়া সুইচ টিপিয়া নন্দ আলো জ্বালিল। সুমতি চমকাইয়া বলিল, ইস, ও আবার কি? একটা কথা আছে সুমতি, আলো না জ্বাললে তো তুমি দাঁড়াবে না, অথচ একটা ভয়ানক দরকারি কথা তোমাকে এখন না বললেই নয়। এই ভূমিকা সুমতি চিনিত। নন্দর বক্তব্য অনুমান করিতে তাহার বিলম্ব হইল না। সে বলিল, 5টা টাকা চাই, এই তো কথা। নন্দ অবাক হইয়া বলিল, কি করে জানলে? যেন জানাটা সুমতির পক্ষে আশ্চর্য ব্যাপার। নন্দর যে 2টার বেশি জামা নাই, ক্রমাগত তালি লাগাইয়া 1 জোড়া জুতাই যে সে আজ 1 বৎসর ব্যবহার করিতেছে, মাসে 10 দিন না কাটিতে জলখাবারের কটা পয়সাও যে তাহার হাতে থাকে না, এসব যেন সুমতির অজানা। যেমন করিয়াই জানি, টাকা চাই কি না বলুন? চাই, দিচ্ছি এনে, কিন্তু মাইনের টাকাগুলো কি করলেন? নন্দর চোখ দুটি যেন স্তিমিত হইয়া গেল। জুয়া খেলেছি। 60 টাকা জুয়া খেললেন? না, 50, 10 টাকা একজনকে ধার দিয়েছি। সুমতি গম্ভীর হইয়া বলিল, শেষটা সত্যি হতে পারে, প্রথমটা খাঁটি মিথ্যে। মিথ্যে নয়, রূপক। রূপক না ছাই? বলিয়া সুমতি বালিশের তলা হইতে মানি অর্ডারের রসিদের তারাটা টানিয়া বাহির করিল। বলিল, কে তার মুখুজ্জেকে আপনি প্রতি মাসে 50টা টাকা পাঠান? মুখুজ্জেটা কে? নন্দ সংক্ষেপে জবাব দিল, ভগ্নিপতি। আমিও ওরকমই কিছু একটা অনুমান করেছিলাম, কিন্তু এ তো ভারী আশ্চর্য ব্যাপার। সীতা থাকে আপনার কাকার কাছে, মাসে মাসে মাইনের সব টাকাগুলো আপনি পাঠিয়ে দেন ভগ্নিপতিকে। পণের টাকা শোধ হচ্ছে নাকি? শোধ না হলে সীতা স্বামীর ঘর করতে পারবে না? না, সীতাকে যে স্বামীর ঘর করতে হয় না, ও তার দাম। ইহার পর নন্দ সব কথা খোলসা করিয়াই বলিয়াছিল। কেদার মুখুজ্জে ছিল নন্দের পিতৃবন্ধু, নেশার বন্ধু, মদের। স্ত্রী মারা যাওয়ার পর নন্দর বাবার মাথাটাই বোধহয় একটু খারাপ হইয়া গিয়াছিল। আর কোনো গোলযোগ ঘটিয়াছিল কিনা এখন আর জানিবার উপায় নাই, জানিয়া লাভও নাই। কেদারের সঙ্গে হঠাৎ একদিন সীতার বিবাহ হইয়া গেল। নন্দ কিছুই জানিত না। যে রাত্রে সীতার বিবাহ হয়, সে রাত্রে কয়েকটি বন্ধুর সঙ্গে সে মহানন্দে থিয়েটার দেখিতেছে। জানো সুমতি, ওদিকে সীতাহরণ হচ্ছে আর আমি দেখছি থিয়েটার। শিশির ভাদুরীর সীতা প্লে দেখছি। কাহিনী শুনিয়া সুমতি অনেকক্ষণ নীরব হইয়াছিল। শেষে আস্তে আস্তে একটা অতি ছেলে মানুষই প্রশ্ন করিয়াছিল, সীতাকে আপনি খুব ভালোবাসেন, তাই না? নন্দ সহজভাবেই ইহার জবাব দিয়াছিল, বাসি, কিন্তু একটিমাত্র বোনের অমন অবস্থা হলে কোনো ভাই তা সইতে পারে না। সিঁথির লাল ঘায়ের যন্ত্রণায় সীতার ছটফটানি তুমি যদি দেখতে সুমতি। সিঁথিতে লাল ঘা, কি বর্ণনা! সুমতি আর কথা কহিতে পারে না, অথচ তাহার অনেক বক্তব্যই ছিল। স্বামী বৃদ্ধ হোক, মাতাল হোক,
হিন্দু মেয়ের স্বামীর ঘর না করিয়া কেমন করিয়া চলে, নন্দকে এ কথা সে জিজ্ঞাসা করিবে ভাবিয়াছিল। বৃদ্ধ মাতাল স্বামীও যে স্ত্রীকে যথেষ্ট ভালোবাসিতে পারে, অন্তত বিবাহের পর কয়েকটা বছর মাতাল স্বামীর ছেলে মেয়ে নিয়েও যে একটি নারীর জীবন একদিক দিয়া সার্থক হইতে পারে, এই ধরনের কয়েকটা কথা আভাসে ইঙ্গিতে নন্দকে জানাইয়া দিবে কিনা মনে মনে সুমতি নাড়াচাড়া করিয়া দেখিতেছিল। কিন্তু সীতার শিথির বর্ণনা শুনিয়া কিছু বলিতে তাহার ভরসা হয় নাই। নিজের শিথি তাহার বড় বেশি সাদা হইয়া গিয়াছে। পরদিন সকালেই সুমতি খাবার নিয়ে আসে। নন্দ সঙ্গে সঙ্গে অভদ্র রকমের খুশি হইয়া ওঠে, হাসিয়া বলে, আহ, খাবারে আজ ক্ষমার অমৃত। দোকানে গিয়ে খানিকটা সাইনাইড খেয়ে দেখব মরি কিনা। খাবেন না, মরবেন, এ ক্ষমা নয়, দয়া। নন্দর মুখে যেন মেঘ ঘনাইয়া আসে। দয়া? তবে কি ভাবেন আপনি? দুজনের উদ্ধত দৃষ্টি নীরবে খানিক্ষণ কলহ করে। সহসা বাটিটা তুলিয়া নিয়া নন্দ মেঝের উপর আঁচড়াইয়া ফেলে। আঙুল বাড়াইয়া খোলা দরজাটা দেখাইয়া চাপা গলায় বলে, যাও দয়াবতী, দয়া করিয়া যাও। ক্ষমা চায় দুপুরে খাইতে আসিয়া। অন্যদিনের চেয়ে আজ একটু সকাল করিয়াই আসে। হাত জোর করিয়াই হাসিয়া ফেলে, বলে, ক্ষমা সুমতি, ক্ষমা। সুমতি তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলে, চান আপনি এখান থেকে। ইহাতে নন্দর ক্ষমা চাইবার সুবিধাই হয়, কারণ সুমতির দিকে চাহিয়া সে আর হাসিতে পারে না। তাহার চোখ দুটি ছলছল করিতে থাকে। বলে, এবারকার মতো ক্ষমা করে ফেলো সুমতি, সত্যি বলছি, আর কোনো দিন তোমাকে নিয়ে ঠাট্টা করব না। ঠাট্টা? সুমতি গম্ভীর মুখে বলে, আচ্ছা, আর রাগ নেই তো? না। খুশি হইয়া শীষ দিতে দিতে নন্দ চলিয়া যায়। কি অপরাধে সুমতির কাছে হাত জোর করিয়া ক্ষমা চাইতে হইয়াছিল, বাকি দিনটুকুর মধ্যেই সে কিন্তু তাহা বিস্মৃত হয়। রাত্রে সে যখন ফেরে, অক্ষয় হয়তো খাইতে বসিয়াছে। দূরে বসিয়া সুমতি তাহার আহারের তত্ত্বাবধান করিতেছে। খাইতে বসিয়া অক্ষয় কথা বলে না। কখন কি প্রয়োজন খেয়াল রাখিতে চাহিয়া নিতে পারে না। সুতরাং তাহার খাওয়ার ওপর সুমতির তীক্ষ্ণ নজর রাখিতে হয়। উঁকি দিয়া দেখিয়া নন্দ নিজের ঘরে চলিয়া যায়। আহারান্তে আঁচাইয়া অক্ষয় উপরে চলিয়া না গেলে সে খাইতে আসে না। আসনে বসিয়া বলে, ওর সঙ্গে কেন খেতে বসি না জানো? নন্দর ছলছল চোখ দুটির কথা সুমতির মনে ছিল। সে সদয়ভাবে হাসিয়া বলে, জানি বই কি, যতই হোক উনি মনিব তো। ও ভারী মনিব, আর 3টে বছর পড়লে আমি ওর চেয়ে অনেক বড় ডাক্তার হতাম এর দিনে, তা জানো? সুমতি একটু ভাবিবার ভান করিয়া বলে, ওকে দেখতে পারেন না বোধ হয়। নন্দ ভাবিয়া বলিল, তাও নয়, ভাগের নয়, ভাগের পূজায় আমার রুচি হয় না বলে। ভাগের পূজা? পূজা? সুমতির যেন চমক ভাঙে, এবং দেখিতে দেখিতে সমস্ত মুখ তাহার রাগে লাল হইয়া যায়। এমনইভাবে দিন কাটে। মনের জোরে যে দূরত্ব সুমতি বজায় রাখিতে পারে না, বিষাদ ও বেদনার মধ্যে ক্রমে ক্রমে তাহার সৃষ্টি হয়। নিজের দুর্বলতার অপরাধটা ধীরে ধীরে নন্দর ঘাড়ে চাপাইয়া দিয়া তাহার উপর একটু বিতৃষ্ণাও সে বোধ করে। নন্দর পরিহাসে আর সে রাগ করে না, নীরবে উপেক্ষা করিয়া যায়। পরিহাস প্রিহাও নন্দর সুতরাং আপনা হইতেই কমিয়া আসে। জেনে শুনে যত দোষ করেছি সব তুমি ক্ষমা করেছ সুমতি, না জেনে এমন কি দোষ করলাম? সুমতি কিছুমাত্র মমতা বোধ করে না। ইহাকে আবার ভাব জমাইবার হীন প্রচেষ্টা মনে করিয়া তাহার কাজ চলিয়া যায়। রুক্ষ সুরে এসে বলে, আপনার কোনো অসুবিধা হচ্ছে কি? নন্দর মন সরল, সে তথাপি হালকা সুরে বলে, আমার শত্রুর অসুবিধে হচ্ছে, তবে খাওয়ার সময় তুমি উপস্থিত থাকো না বলে অসুবিধেই বলো দুঃখই বলো, দুই হচ্ছে একটু। আমার সময় হয় না,
শেষ পর্যন্ত নন্দ রাগিয়া উঠে, বিশ্রী কথা বলে, ভালোই ভালোই, আমি শুধু কম্পাউন্ডার যে। ইহার একটা কড়া জবাব নন্দ প্রত্যাশা করে, কিন্তু সুমতি নীরবে আপনার কাজ করিয়া যায়। সে রাগ করিয়াছে কিনা তাহা পর্যন্ত নন্দ অনুমান করিতে পারে না। ইহার পর সেও সাবধান হইয়া যায়, হাসি খুশি কম করিয়া গম্ভীর হইয়া থাকে। সুমতিকে জানাইয়া দেয়, তোমার জন্য নয়, সীতার অসুখ করেছে। সুমতি বুঝিয়াও না বোঝার ভান করিয়া বলে, কিসের, কি বলছেন? আমি যে আজকাল গম্ভীর হয়ে থাকি তার কথা বলছি, তোমার জন্য নয়। সুমতি ভাবে, বাঁচিয়া গেলাম। ভাবে ভগবানের অনেক দয়া, তাই মনের গায়ে একটা কালির আঁচড় পড়া নিবারণ করা গেল। আন্নিকে বসিয়া সে যেন আবার ভুলিয়া যাওয়া স্বামীকে স্পষ্ট স্মরণ করিতে পারে। জীবন যেন জীবনের সীমা ছাড়াইয়া আলো ও আনন্দ ভরা একটি অভিনব স্বর্গে উঠিয়া যায়। নন্দ নিজের ঘরে বসিয়া রাত জাগিয়া মানি অর্ডারের রসিদ কোণে আর সীতাকে চিঠি লেখে, আর ভাবনা নেই দিদি, শিগগির একটা বাড়ি ভাড়া করে তোকে আমি আনাচ্ছি। ঘর সংসারের সব কাজ কিন্তু তোকে করতে হবে। তোর দাদা গরিব মানুষ, ঝি চাকর রাখতে পারবে না। তবে তুই যদি খুব জোর বায়না নিস, উঠতে বসতে দিনের মধ্যে 50 বার বৌদি চাই আবদার করিস, তাহলে দেখে শুনে খুব খাটতে পারে এমন একটা বৌদি তোকে এনে দিতে আমি রাজি আছি। আচ্ছা, তোর বৌদি যদি ধর বিধবাই হয়, অর্থাৎ নন্দ লিখিতে চায় যে সে যদি একটি বিধবা মেয়েকে বিবাহ করে, তাহাকে বৌদি হিসাবে পাওয়ার বিষয়ে সীতার মতামত কি? বাক্য যোজনার দোষে জিজ্ঞাসাটা নিজের মৃত্যু বিষয়ক হইয়া উঠিয়াছে দেখিয়া সে আর লেখে না, হাসিয়া চিঠিখানা ছিঁড়িয়া ফেলিয়া দেয়। অবশেষে একদিন অলকা মরিয়া গেল। রাত্রি তখন 9টা। মরণকে যে কোনো সংসারে এমন বিনা আড়ম্বরে স্বীকার করিয়া লওয়া যাইতে পারে, সুমতির সে অভিজ্ঞতা ছিল না। শোকের কলরব নাই, বেদনার বাহুল্য নাই, ঘরের আবহাওয়া শুধু অতিমাত্রায় স্তব্ধ হইয়া গিয়াছে। মনে হয় এবারের কর্ত্রী যেন আজ মহাপ্রস্থান করে নাই, সুদীর্ঘকালের জন্য ঘুমাইয়া পড়িয়াছে মাত্র। ঘুম ভাঙিবার ভয়েই সকলের এই নীরবতা, অন্য কোনো কারণে নয়। বার কয়েক উহ আহ করিয়া দাসদাসী শোক প্রকাশের অন্ত করিয়াছে। অক্ষয় গম্ভীর মুখে তাহার আরাম কেদারা 2 বাহুতে কোনই নষ্ট করিয়া বসিয়া আছে। কয়েকবার অশ্রুমার্জনা করিতে সুমতির নিজের চোখের জলও গিয়াছে ফুরাইয়া। নন্দ কোথায় যেন গিয়াছিল, ফিরিয়া আসিয়া শুষ্ক মুখে এক পাশে দাঁড়াইয়া আছে। খাটের ওপর চাদর ঢাকা অলকার মৃতদেহ। নিচে ছির কাছে খোকা কাঁদিতেছিল। সুমতির মনে হইতেছিল খোকার কান্নার শব্দটুকু শুধু ভিতরে নিয়া সে কানে ছিপিয়া আটিয়া দিয়াছে। ঘরের অস্বাভাবিক স্তব্ধতা ভঙ্গ করিয়া কেহ যদি মরা কান্নাও কাঁদিয়া উঠে, সে শুনিতে পাইবে না। কিন্তু মরা কান্না কাঁদিবে কে? সে আর সবই পারে, নিজের কান্না শব্দ যোজনা করিতে পারে না। নন্দর কথা ছাড়িয়া দেওয়াই ভালো। মুখখানা তাহার আজ একটু অতিরিক্ত শুকনো মনে হইতেছে বটে, কিন্তু সুমতি শপথ করিয়া বলিতে পারে তাহার কারণ অলকার উপস্থিত মরণ নয়, অনুপস্থিত আঘাত অথবা দুশ্চিন্তা। ঘরে ঢুকিবার পর ঠিক কতক্ষণ সময় নন্দ সীতার কথা ভুলিয়া গিয়াছিল জানিবার জন্য সহসা সুমতির মন কেমন করিয়া উঠিল। মানুষের মরণ বাচন যাহার ব্যবসা, ঔষধ ও আশ্বাস নিয়া যাহার দোকানদারি, কান্না তাহার একেবারেই সাজে না। তবু অক্ষয়ের আরাম কেদারার সন্নিকটে একটি টেপায়ের ওপর রক্ষিত মোটা মোটা বইগুলির দিকে চাহিয়া সুমতির বিস্ময়ের সীমা রহিল না। বইগুলির নৈকট্য সম্বন্ধে অক্ষয় যে কি করিয়া এমন উদাসীন হইয়া আছে, ঘুরিয়া ফিরিয়া তাহাই সুমতির বারবার মনে পড়িতে লাগিল। অক্ষয় যে বইগুলি দেখিতে পায় নাই, সুমতি কোনো মতেই তাহা বিশ্বাস করিতে পারিতেছিল না।
অক্ষয় সুমতির দৃষ্টিকে অনুসরণ করিতেছিল। হঠাৎ সে বলিল, খোকা অনেকক্ষণ ধরে কাঁদছে সুমতি, ওকে নিয়ে এসো। সুমতি নীরবে চলিয়া গেল। খোকাকে নিয়ে ফিরিয়া আসিয়া অবাক হইয়া দেখিল তেপায়ের ওপর হইতে বইগুলি অন্তর্হিত হইয়াছে। নন্দর কাছে সরিয়া গিয়া সুমতি চুপি চুপি জিজ্ঞাসা করিল, ওখান থেকে বই সরাল কে? নন্দ বলিল, আমি, ডাক্তারবাবু ও ঘরে রেখে আসতে বললেন। সুমতির মুখ পাংশু হইয়া গেল। ভয় করছে নাকি সুমতি? ভয়? কিসের ভয়? বলিয়া সুমতি সরিয়া গেল। ভয়? অলকার মরণে তাহার ভয়? মৃত্যুর সঙ্গে যেন তাহার প্রথম পরিচয়। সর্বাঙ্গে যে সে একজনের মরণের চিহ্ন ধারণ করিয়া আছে, নন্দ কি তাহা দেখিতে পায় না? কাঁদিতে কাঁদিতে খোকা শ্রান্ত হইয়া পড়িয়াছিল। না বুঝিয়া সেই অনেকক্ষণ মার মরণের মান রাখিয়াছে। অল্পক্ষণের মধ্যেই সে ঘুমাইয়া পড়িল। অক্ষয় বলিল, খোকা ঘুমিয়ে পড়েছে সুমতি, ওকে শুইয়ে দিয়ে এসো। খোকার উপর হাত যেন তাহার দরদের সীমা নাই। খোকাকে শুয়াইয়া দিয়া আসিয়া সুমতি দেখিল এবার স্বয়ং নন্দ অন্তর্হিত হইয়াছে। নন্দ লোক ডাকিতে গিয়াছে সুমতি। সুমতি প্রশ্ন করে নাই, আপনা হইতে বলিল বলিয়া অক্ষয়ের কথাটা একটু যেন ওই কৈফিয়তের মতো শোনাইল। সুমতি বলিল, ও, ওকে শ্মশানে নিয়ে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই সুমতি। অলকার সবকে শোনাইয়া তাহাকে অক্ষয়ের কি বলিবার থাকিতে পারে সুমতি তাহা ভাবিতে পাইল না। ভয়ে বিবর্ণ হইয়া বলিল, কি কথা? অক্ষয়ের স্বর অচঞ্চল, মুখের ভাব নির্বিকার। আদালতের কাঠগোড়ায় দাঁড়াইয়া সে যেন সাক্ষ্য দিতেছে। ও যে বাঁচবে না প্রথম থেকেই আমি তা জানতাম সুমতি। জানতেন? না না, জানতেন না, কিন্তু ওকে বাঁচাবার চেষ্টা যে আমি প্রাণপণেই করেছি, তুমি তার সাক্ষী। অক্ষয় এতক্ষণ সোজা হইয়া বসিয়াছিল, এইবার আরামকে দাঁড়ায় ঠেস দিল। যত নিঃশব্দেই চুকিয়া গিয়া থাক, অলকার মরণ যে তুচ্ছ হইয়া যায় নাই বুঝিতে আর কাহারও বাকি রইল না। সেদিন রাত্রে মুমূর্ষুর ঘরের আবহাওয়ায় যে অস্বাভাবিক স্তব্ধতা দেখা গিয়াছিল, সমস্ত বাড়িতেই তাহা যেন ব্যাপ্তি নিয়াছে। অক্ষয় বাহিরে যাওয়া ছাড়িয়া দিয়াছে। রোগী অন্য ডাক্তার সংগ্রহ করে, অক্ষয় নিজের ঘরে খোকাকে নিয়া দিন কাটায়। ইজি চেয়ারটা সে এ ঘরে আনাইয়া নিয়াছে। বলে, আলস্য নয় সুমতি, এ আমার বিশ্রাম। আর কিছুদিন ওভাবে চললে আমি মারা পড়তাম। সুমতি কিছুই বলে না, নীরবে খোকাকে দুধ খাওয়ায়। এ ঘরে অলকার স্মৃতির আমেজটুকুও নাই। কবে যে সে ঘরে আসিত, আলমারি খুলিয়া গুছানো জামাকাপড়গুলি মেঝেতে নামাইয়া আবার গুছাইয়া তুলিত, বড় আয়নায় দাঁড়াইয়া চুল বাঁধা শেষ হইলে হাই তুলিয়া খাড় বাঁকাইয়া তাহার দিকে চাহিয়া হাসিত, অক্ষয়ের বিশ্বাস সে তাহার সম্পূর্ণ বিস্তৃত হইয়াছে। সুমতি কেন যে ঘরের সর্বত্র অলকার অবলুপ্ত স্মৃতি আবিষ্কারের চেষ্টা করে, অক্ষয় তাহা বুঝিয়া উঠিতে পারে না। বাহিরে ছমছম করিয়া বৃষ্টি পড়িতেছে। ঘরের বাতাস ভিজিয়া ভারী, আলো ম্লান। খোকাকে নিতে গিয়া কেমন করিয়া সুমতির হাত শুদ্ধ কয়েক মুহূর্তের জন্য চাপিয়া ধরিয়াছিল অক্ষয় জানে না। ইচ্ছা করিয়া যে নয়, সুমতি তাহা বুঝিতে পারিয়াছিল বলিয়াই অক্ষয়ের অনুমান। তথাপি কয়েক মিনিট পরেই আলমারির ওপরের তাকে লুকোনো একতারা চিঠি সে খুঁজিয়া পাইল। অলকার লেখা অক্ষয়ের প্রেমপত্র। একখানা নয়, দুখানা নয়, 25-30 খানা। সে যেন রঙিন সুতোয় বাঁধা একরাশি পুরাতন ব্যবহৃত বিবর্ণ প্রেম। আজ নিশ্চয় নয়, কবে যেন সুমতি চিঠিগুলি খুঁজিয়া পাইয়াছিল, নহিলে সোজা আলমারি খুলিয়া ভাঁজ করা শীতের পোশাকগুলোর পিছনটা এমন সে হাতড়াইবে কেন?
চিঠির তারাটা নিয়া গম্ভীর হইয়া অক্ষয় বলিল, মরা মানুষের জন্য শোক করা কর্তব্য, এ কথা তুমিও জানো, আমিও জানি। সুমতি কিছুই বলিল না, কিন্তু তার অত্যাচারটা স্বীকার করে নেওয়া উচিত কিনা সে বিষয়ে আমার রীতিমতো সন্দেহ আছে সুমতি। এবারেও সুমতি নীরব রহিল। ওটা ভূতের উপদ্রবেরই সামিল। আত্মীয় পর কোনো ভূতের উপদ্রব গ্রাহ্য করা উচিত কি? সে কত বড় ভীরুতার লক্ষণ বলত। এ যেন বিশেষ করিয়া তাহাকেই তিরস্কার করা। বড় আয়নার মধ্যে নিজের বিধবা বেশ প্রতিবিম্বিত হইয়াছিল। চাহিয়া দেখিয়া সুমতির চোখে জল আসিল। মাঝে মাঝে স্থগিত হইতে লাগিল বটে, কিন্তু বৃষ্টি একেবারে কমিল না। দিনগুলি রুক্ষ হইয়া উঠিতে উঠিতে আবার জলে ভিজিয়া যাইতেছিল। এ বাদল যেন আশীর্বাদেরই মতো। কিন্তু সুমতির ভালো লাগিতেছিল না। দ্বিপ্রহরে খোকাকে কোলে নিয়া নিজের ঘরে সে বসিয়াছিল। সকাল হইতে যে স্তিমিত বেদনা পীড়া দিতেছিল, এখন তাহা গাঢ় হইয়া উঠিয়াছে। নন্দ আজ সারাদিন খায় নাই। দোকান হইতে সকাল সকাল ফিরিয়া সেই যে সে শুইয়াছিল, আর উঠে নাই। ডাকিতে গিয়া সুমতি শুনিয়াছিল তাহার শরীর ভালো নয়, সে খাইবে না। শরীরের কি হইয়াছে জিজ্ঞাসা করিয়া জবাব মেলে নাই। অথচ কোথায় যে তার অপরাধ সুমতি ভাবিয়া পাইতেছিল না। তাহার বয়স 23, সে যুবতী, সে সুন্দরী, তাহার স্বামী নাই। ইহা যদি সকলে তাহার অপরাধ বলিয়া গণ্য করিয়া থাকে, এবার তাহার মরাই ভালো। কিন্তু কিছুই তো সে করে নাই। প্রাণপণে পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখিয়া চলিবার চেষ্টায় কবে তাহার ত্রুটি ঘটিয়াছে। তাহাকে নিয়া নন্দর অনধিকার চর্চায় শুধু ততটুকুই রাগ সে করিয়াছে যতটুকু রাগ না হইলে মানায় না। সে রাগের জেরটা নিয়া চলিবার চেষ্টাও সে করে নাই। সকলের সঙ্গে নিজের সম্পর্ক সহজ ও সাধারণ করিয়া রাখিতে সারা দিন ব্যাপৃত থাকিয়াছে। অথচ ইহাদের কল্যাণে জীবন তাহার আজ অকথ্য জটিলতায় ভরা। সব বিষয়ে সেই হইয়া উঠিতেছে অপরাধী। সীতার দুর্ভাগ্য উপলক্ষে 60 টাকার কম্পাউন্ডারি করাই যে নন্দজীবনের চরম লক্ষ্য করিয়া রাখিয়াছে, সে অপরাধ তাহারই। এক সাহেবের প্রকাণ্ড ওষুধের দোকানের 110 টাকার চাকুরিটা যে নন্দ পছন্দ করিল না, সেজন্য সুমতি ভিন্ন আর কেহ দোষী নয়। স্বাস্থ্য যে নন্দর ভাঙিয়া পড়িতেছে, সে দায়িত্ব সুমতির। অলকাছে বাঁচিল না, মরিয়াও স্বামীর দুফোঁটা চোখের জলে তর্পণ পাইল না, এজন্য স্বয়ং ভগবানও হয়তো একদিন সুমতির বিচার ঠিক করিবেন। এমনি সব কটু চিন্তায় সুমতি ব্যাপৃত ছিল। ও ঘর হইতে অক্ষয় তাহাকে আহ্বান করিল। অনুযোগ করিয়া বলিল, একা একা দুপুরটা যে কাটে না সুমতি। সুমতি মৃদুস্বরে বলিল, খোকাকে রেখে যাব? খোকার সঙ্গে একতরফা আলাপ আর করব কতক্ষণ? তাছাড়া দুপুরবেলা রাত্রিটা তোমার কোল দখল করে থাকা ওর অভ্যেস, আমার কাছে গাঁথবে। সুমতি নতমুখে বলিল, কিন্তু দুপুরে একটু না শুয়েছে আমি পারবো না, কাল একাদশী করেছি। অক্ষয় ব্যস্ত হইয়া বলিল, ও ও আচ্ছা আচ্ছা, তবে তুমি যাও সুমতি, শুগে যাও। কাল তোমার একাদশী গেছে তো জানতাম না। তুমি বুঝি নির্জলা একাদশী করো? সুমতি নীরবে স্বীকার করিল। অক্ষয়ের আর কিছু বলিবার আছে কিনা ক্ষণকাল তাহার প্রতীক্ষা করিয়া সে নিচের ঘরে ফিরিয়া গেল। তাহার মনে পড়িল নন্দও একদিন নির্জলা একাদশীর কথাটা তুলিয়াছিল, কিন্তু অক্ষয়ের মতো এমন ভদ্র ও সংযতভাবে নয়। সে নির্জলা একাদশী করে শুনিবা মাত্র এক টুকরা কাগজ টানিয়া নিয়া মোটা মোটা হরফে লিখিয়াছিল নির্জলা। তারপর কাগজটা সামনে ধরিয়া হাসিয়া বলিয়াছিল, হঠাৎ দেখলে কথাটাকে নির্লজ্জ মনে হয় না? হয় কি বলো? বলোই না চাই হয় কি না, তাতে তো আর তোমার কোনো মহাপাপ হবে না। বিছানায় শুইয়া সুমতির মনে হইল অক্ষয়ের ভদ্রতার চেয়ে নন্দর সেই অসংযত হাসিতে যেন কুটিলতা কম ছিল। নন্দর বিশ্রী মন্তব্যটার মধ্যেই যেন সহানুভূতি ছিল বেশি। বিকেলের দিকে বৃষ্টি কমিয়া গেল।
অনেক ভাবিয়া সুমতি নন্দর খবর নিতে গেল। বলিল, আপনি উপোস করছেন কেন? নন্দ সবগুলি জানালা বন্ধ করিয়াছে। ঘরের ভিতরটা ভোরবেলার মতোই আবছা। আমার জ্বর হয়েছে, খুব বেশি জ্বর। কপালে হাত দিলেই টের পাবে জ্বর বেশি কি কম। কপালে হাত দিতে সুমতির সাহস হইল না। খানিক চুপ করিয়া বলিল, একটু দুধ খান। নন্দ ধর্মর করিয়া বিছানায় উঠিয়া বসিল। সমস্ত বাড়িতে পচা ঘিয়ের গন্ধ। লুচি ভাজিতেছিলে? নিয়ে এসো খান কতক লুচি, লুচিই খাবো। জ্বরের মধ্যে লুচি খাওয়া কি ঠিক হবে? নন্দ হাসিল। কপালে হাত দিয়ে যে জ্বর দেখিতে পারে না, তাহার আর এসবের ভাব নাকি? ইহার জবাব অবশ্য সুমতি দিতে পারিল না, কিন্তু লুচিও সে নন্দকে খাইতে দিল না। একবাটি গরম দুধ আনিয়া কড়া সরে বলিল, খান, ছেলে মানুষই করবেন না। কি মনে করিয়া নন্দ আর গোলমাল না করিয়া দুধ খাইল। রাত্রে আবার দুধ খাইবার পালা। অন্ধকার গাঢ় বলিয়া এখন আর আলো চালিতে কোনো বাধা নাই। আলো চালিয়াই সুমতির চমক লাগিল। নন্দর অভূতপূর্ব ভাব পরিবর্তন ঘটিয়াছে। চেয়ারে বসিয়া সে একটি পা টেবিলের ওপর তুলিয়া দিয়াছে। দুই হাতে 10টা আঙুলে টেবিল ঠুকিয়া অত্যন্ত জলদ একটা ধ্বনি তুলিয়া তাহারই তালে তালে মাথা নাড়িতেছে। রুক্ষ বিশৃঙ্খল চুলের মধ্যে ঢেউ খেলিয়া যায়। কপালে একটা শ্রীহীন কুঞ্চনের বারংবার লয়ও আবির্ভাব ঘটে। মুখখানি অস্বাভাবিক পাণ্ডুর ও নিষ্প্রভ মনে হয়। সুমতি ভীত হইয়া উঠিল। কি হয়েছে, কি হয়েছে আপনার? পানামাইয়া নন্দ সোজা হইয়া বসিল। চোখ খুলিতেই বোঝা গেল দু চোখ তাহার জবা ফুলের মতো লাল হইয়া উঠিয়াছে, অথচ কথা সে কহিল রসিকতা করিয়া। আমার আমার প্রবল আনন্দ হয়েছে সুমতি। আনন্দই বটে। বিবর্ণ মুখে সুমতি বলিল, কেন আপনার এমন আনন্দ হল? পড়ো। নন্দ একটা দুমড়ানো পত্র সুমতির হাতে গুঁজিয়া দিল। সুমতি পড়িল নন্দর কাকার পত্র। সংবাদ সংক্ষিপ্ত। বিগত 17ই শ্রাবণ সীতার বৈধব্য ঘটিয়াছে। নৌকা করিয়া কেদার গ্রামান্তরে যাইতেছিল। নৌকাতেই সে প্রাণ ভরিয়া মদ খায়। সুতরাং বর্ষার নদীতে টলিয়া পড়িয়া গিয়া আর উঠিতে পারে নাই। কেমন করিয়া কেদার নদীর মধ্যে টলিয়া পড়িয়াছিল চিঠিতে সে কথা লেখা নাই। সুমতি বহুক্ষণ মুখ তুলিতে পারিল না। শুষ্ক চোখ দেখিয়া নন্দ কি ভাবিবে কে জানে। নন্দর মধ্যস্থতায় অচেনা সীতার জন্য সুমতি সত্যই একটু মমতা বোধ করিতে আরম্ভ করিয়াছিল। তাহার ইচ্ছা দুফোঁটা চোখের জল ফেলে, কিন্তু অশ্রু আজ দুর্লভ। জীবনটা সাম্প্রতিক নানাবিধ নাটকীয় উপাদানে এমনই অভিনব হইয়া উঠিয়াছে যে চোখে জল আনার সহজ নয়। মানি অর্ডারের রসিদগুলো খাঁচা ছাড়া পাখির মতো সরসর করিয়া ঘরময় উড়িয়া বেড়াইতেছিল। সুমতির গায়ে কাঁটা দিয়া উঠিল। নন্দ বলিল, জানো সুমতি, উত্তেজনায় আমার যে জ্বর এলো সে শুধু মুক্তির আনন্দে নয়, নিজেকে খুনি বলে জানলে। খুনি? খুনি কি গো? সুমতি ভয়ানক চমকাইয়া উঠিল। না না, চমকাবার কিছু নেই সুমতি, সে খুনের কথা বলছি না। 3 বছর ধরে মনে মনে যে কেদারের মারণযজ্ঞ করিতেছিলাম সে তো আর অস্বীকার করবার উপায় নেই। তাই কেবলই মনে হচ্ছে সে লোক যে অপঘাতে মরল তার দায়িত্বটা আমারই। ইবসেনের একটা নাটকে, আচ্ছা থাক, এই ইবসেনের কথা থাক। সুমতি চুপ করিয়া রহিল। শরীরটা এমন দুর্বল মনে হচ্ছে যেন কতকাল রোগে ভুগেছি। সুমতি তথাপি চুপ করিয়া রহিল। নন্দ ক্ষুণ্ণ হইয়া বলিল, বিশ্বাস করছো না, কিন্তু সত্যি এরকম হয়। A sudden shock to the mind and its subsequent disturbances may result in severe physical sickness. কেন হয় তাও আমি বলছি শোনো। আনন্দ, ব্যথা, ভয় এইসব উত্তেজনা মনে দেখা দিলে শরীরের অনেকগুলো গ্ল্যান্ড থেকে রসস্রাব শুরু হয়। আনন্দ কম আর স্বাভাবিক হলে যে রস বার হয় শরীরের তাতে উপকার হয়, কিন্তু অস্বাভাবিক প্রবল আনন্দের রস ঠিক ততটাই বিষের মতো কাজ করে। ঠিক যেন
চুপ করুন। বলিতে বলিতে নন্দ উৎসাহিত হইয়া উঠিয়াছিল, থতমত খাইয়া চুপ করিল। তারপর হঠাৎ রাগ করিয়া বলিল, হ্যাঁ, অক্ষয়বাবুকেই জিজ্ঞেস করো কথাগুলো সত্যি কি মিথ্যে। 3 বছর ধরে তো এমনি এমনি মেডিকেল কলেজে পড়িনি সুমতি, কিছু কিছু সবই জানি। আচ্ছা, এখন দুধটা খেয়ে ফেলুন। নন্দ মুখ ভারী করিয়া দুধ খাইয়া বলিল, এবার কি করতে হবে? লক্ষ্মী ছেলের মতো ঘুমোবো নাকি ক শিখব? আপনার খুশি, বলিয়া সুমতি চলিয়া যাইতেছিল। নন্দ ডাকিয়া ফিরাইল, এ কি চলে যাও যে? আমাকে ঘুম পাড়িয়ে যাও, আমার আনন্দে বৈচিত্র্য দিয়ে যাও, ভালো চাও তো, নইলে রাতারাতি হার্ট ফেল করব কিন্তু। সুমতি উদ্ধতভাবে ঘুরিয়া দাঁড়াইল, কিন্তু যে জবাব সে দিতে চাহিতেছিল নন্দর মুখ দেখিয়া তাহা আর বাহির করিতে পারিল না। শান্ত কণ্ঠেই বলিল, কি করতে হবে বলুন? নন্দ আঙুল বাড়াইয়া বিছানা দেখাইয়া বলিল, বালিশ সরিয়ে বিছানায় বসো, তোমার কোলে মাথা দিয়ে আমি শোব, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। আমি ঘুমিয়ে পড়লে তুমি না হয় চলে যেও। সুমতি বিবেচনা করিয়া দেখিল নন্দর দাবি যে অসঙ্গত হয় তাহার সপক্ষে যুক্তি আছে। আনন্দে তাহার বৈচিত্র্য না আসিলে রাত্রে সত্যই সে ঘুমাইতে পারিবে না। সমস্ত রাত্রি এই উত্তেজনায় ছটফট করিয়া কাটাইলে আজিকার সামান্য অসুখ কাল বাড়িয়া যাইবার সম্ভাবনা। কিন্তু তাই বলিয়া এক রাত্রে এই উত্তেজিত মানুষটির মাথা কোলে নিয়া ইহার বিছানায় সে বসে কি করিয়া? ভাবিয়া চিন্তিয়া সুমতি বলিল, না, বোন বিধবা হয়েছে এ অজুহাতে এত বড় অন্যায় করতে আপনার না বাধুক, আমার বাঁধবে। কথাটার সমস্তটুকুর অর্থ বুঝিতে কয়েক মুহূর্ত সময় নিয়া নন্দ চেয়ার ছাড়িয়া লাফাইয়া উঠিল। তোমার সঙ্গে কোনো দিন যদি আমি আর কথা বলি, আচ্ছা তুমি যাও, আর 1 মিনিট দাঁড়ালে তোমায় আমি সত্যি অপমান করে বসবো কিন্তু সুমতি, এক্ষুনি তুমি আমার ঘর থেকে চলে যাও। সুমতি নীরবে চলিয়া গেল। নন্দ অপমান করিবে বলিয়া নয়, আর দাঁড়াইয়া থাকার কোনো প্রয়োজন ছিল না বলিয়া। নন্দকে জানিতে তো আর বাকি ছিল না, ছেলে মানুষই করিতে জানে ভালো করিয়াই, অপমান করিতে শেখে নাই আজও। উপরে উঠিয়া বারান্দায় পা দিতেই অক্ষয় খপ করিয়া সুমতির হাত ধরিয়া ফেলিল। তুমি নন্দর ঘরে ছিলে? দুর্বিনীত প্রশ্ন। সুমতি মৃদুস্বরে বলিল, ছিলাম। কেন ছিলে? নন্দবাবুর ভগ্নিপতি মারা গেছে, খবর এসেছে, খুব অস্থির হয়ে পড়েছে, তাই। অক্ষয় তাহার হাত ছাড়িয়া দিল, বলিল, কিছু মনে করো না সুমতি। সুমতি অল্প মাথা নাড়িয়া বলিল, না। অক্ষয় কৈফিয়ত দিল, মনটা ভালো নেই সুমতি, খোকা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল, আর তুমি ওদিকে গল্পে মেতে আছো ভেবে হঠাৎ কেমন রাগ হয়ে গেল। সুমতি বলিল, খোকা কেঁদেছিল? কই শুনিনি তো। কেঁদেছিল বই কি, আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি নাকি? অক্ষয় সিঁড়ি দিয়া নামিয়া গেল। সুমতি ভাবিতে লাগিল, সকালবেলায় চিঠির তারা খুঁজে পাওয়ার প্রতিক্রিয়াটা যে অক্ষয়ের দিক হইতে প্রতিশোধের রূপ নিয়ে আসিবে এ তাহার জানিয়া রাখা উচিত ছিল। নন্দর মতো অক্ষয় ছেলে মানুষ নয়, অলকা তাহাকে প্রচুর নারী অভিজ্ঞতা দিয়া গিয়াছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অক্ষয়কে তাহা কাজে লাগাইতেই হয়। সে রাত্রির অপমানে রাগ করিয়া থাকার সুযোগ নন্দ পাইল না, কারণ সুমতি তাহার উত্তেজনার জোরালো প্রতিষেধক দিয়া গেলেও পরদিন তাহার ভালো মতোই জ্বর আসিল। মাথা কোলে তুলিয়া না নিলেও সুমতি সারাদিন তাহার মাথায় বরফ দিয়াছিল। সন্ধ্যার পর অক্ষয় নিজেই ওষুধ দিয়া গেল। সুমতির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল, এর মধ্যে বিষ আছে বুঝলে। সুমতিও বোধহয় সেই প্রকার কিছু অনুমান করিতেছিল, সবাই বলিল, বিষ? হ্যাঁ, ভালো করে তাক দেখে খাইও। সুমতি চোখ ছলছল করিয়া বলিল, বিষ কেন? অক্ষয় হঠাৎ হাসিয়া বলিল, সে তো তোমায় আমি এক কথায় বুঝিয়ে দিতে পারবো না, ওর যা অসুখ তা একমাত্র বিষেই সারে। এক থাকের বেশি পড়লে মরে যাবে? না, বেশি রকম নেশা হবে, শেষের সমস্ত ওষুধ খেলেও মরবে না,
দিনেক নেশায় অজ্ঞান হয়ে পড়ে থাকবে বড়জোর। ডাক্তাররা অনেক মানুষ মারে, কিন্তু ইচ্ছে করে কাউকে মারে না সুমতি। তা নিশ্চয়ই মারে না, কিন্তু তাই বলিয়া কি এরূপ মন্তব্য করিবার অধিকার ডাক্তারদের জন্মায়? সুমতির বয়স তো কম হয় নাই যে ইহাকে হেয়ালি মনে করিয়া নিশ্চিন্ত হইয়া থাকিবে, কোনো জবাব দিবে না। একান্ত অবিচলিতভাবেই সুমতি বলিল, তা বই কি, কর্তব্যের সঙ্গে সবসময় হৃদয়ে চোখ থাকবে তার তো কোনো মানে হয় না। অক্ষয় ভ্রুকুঞ্চিত করিল। সুমতির মুখখানি অনেকক্ষণ নীরবে নিরীক্ষণ করিয়া বলিল, কিন্তু কোনো মতে একটা কর্তব্যের সঙ্গে হৃদয়ের যোগাযোগ ঘটে গেলেই আর সব কর্তব্য ভুলিয়ে দেয়। ইহাও হেয়ালি নয়। সুমতি বলিল, তা দেয়, কিন্তু কোন কর্তব্যের সঙ্গে কার হৃদয়ের যোগাযোগ ঘটেছে অন্য কর্তব্যে অবহেলা দেখেই সবসময় সেটা ধরা যায় না। কর্তব্যেরও তো ছোট বড় আছে। ওষুধের শিশি হাতে আকাশের সন্ধ্যার নিচে উঠানে দাঁড়াইয়া এমন করিয়া আত্মসমর্থন করিতে সুমতির গলা বুঝিয়া আসিতেছিল। অথচ এ সমস্ত অক্ষয়কে জানানো প্রয়োজন। হৃদয়ের হিসাব নিকাশ যে চিরকালের মতো সে চুকাইয়া ফেলিয়াছে, অক্ষয়কে ইহা বিশ্বাস করাইতে না পারিলে তাহার আর উপায় নাই। বিশ্রামের প্রয়োজনীয়তা টাকার কাছে হার মানিতে পারে। একটি মরণাপন্ন শাঁসালো রোগীর জীবন মরণের ভার নিতে অক্ষয় আপত্তি করে নাই। রাত 12টা অবধি তাকে বাঁচাইবার চেষ্টা করিয়া অক্ষয় বাড়ি ফিরিতেছিল। দারোয়ান প্রভুর প্রতীক্ষায় ঢুলিতে ঢুলিতে রামায়ণ পাঠ করিতেছিল। সেই অক্ষয়কে দরজা খুলিয়া দিল। নন্দর ঘরের সামনে দিয়া অন্দরে যাইবার পথ। ঘরে আলো জ্বলিতেছিল, দরজা খোলা। জেলখানা রাতঘুমন্ত শান্তির মতো বুকে চিবুক ঠেকাইয়া নন্দ লম্বালম্বি ঘরটা পরিভ্রমণ করিতেছিল। গতি অত্যন্ত মন্থর। যে কোনো মুহূর্তে ঘুমাইয়া পড়িয়া মেঝের ওপর ঢলিয়া পড়িলে তাহাও আশ্চর্য হইবে না। মেঝেতে লাঠি ঠুকিয়া অক্ষয় বলিল, তুমি যে যাওনি হে? নন্দ দাঁড়াইল। না, যাইনি। কেন যাওনি কেন? একটু দরকার ছিল তাই যাইনি, কাল যাব। অক্ষয় শুষ্ক কণ্ঠে বলিল, কাল যাবে? কাল? কাল আমার নতুন কম্পাউন্ডার আসবে সকালবেলা, সে কোথায় থাকবে শুনি? সে আসবার আগেই আমি যাব অক্ষয়বাবু। অক্ষয় বিরক্ত হইয়া বলিল, আমার মাইনে করা কম্পাউন্ডার আমায় অক্ষয়বাবু বলে আমি পছন্দ করি না। চিরকাল ডাক্তারবাবু বলে এসেছ, যাবার আগে আজ অকারণে এই মনোমালিন্যের সৃষ্টি করো না। তা তুমি ঘরের মধ্যে এত রাত্রে পাক খাচ্ছ কেন? নন্দ ক্ষীণভাবে হাসিবার চেষ্টা করিয়া বলিল, পরিশ্রম করছি, ঘুম আসে না ডাক্তারবাবু, কোথাও যাইবার সময় এমন হয়। বলিয়া অক্ষয় অন্তরের দিকে পা বাড়াইল। সিঁড়িটা অন্ধকার, নিবিড় জমাট অন্ধকার। অক্ষয়ের চোখ যেন অন্ধ হইয়া গেল, কিন্তু সুইচের অবস্থান জানা সত্ত্বেও আলো সে জ্বালিল না, বরং সিঁড়ির মাঝামাঝি উঠিয়া অন্ধকারে ক্ষণিক দাঁড়াইয়া রহিল। অক্ষয়ের ঘরে আলো জ্বলিতেছিল। দুয়ারের সামনে পুরা 5 মিনিট কাল দাঁড়াইয়া আলোটা চোখে না সওয়াইয়া সে ঘরে ঢুকিতে পারিল না। কাল যে আহার্য আগলাইয়া জাগিয়া বসিয়া থাকে নাই, তাহারই কৈফিয়তের মতো খোকাকে বুকের কাছে নিয়া মেঝেতে আঁচল বিছাইয়া সুমতি জড়সড় হইয়া ঘুমাইয়া আছে। সিঁড়ি দিয়া নামা, উঠোন পার হওয়া এবং নন্দর ঘরের দুয়ারে থমকিয়া দাঁড়াইয়া সংযত ধীর পদক্ষেপে ঘরে ঢোকা, এই 3টে কাজ করিতে সুমতির 1 মিনিটের বেশি সময় লাগে না। অন্ধকারে হোঁচট খাইয়া সে যে একবার পড়িয়া যায় নাই, এইটুকুই যা আশ্চর্য। ওপরে খোকার চিৎকার শোনা যাইতেছিল। ঘুমের চোখে সুমতি তাহার হাত মারাইয়া দিয়া আসিয়াছে। কান পাতিয়া খোকার কান্না শুনিয়া সুমতি অনুতপ্ত হইয়া উঠিল। অমন করিয়া দিশেহারা হইবার কোনো কারণ ছিল না। খোকার হাত যদি ভাঙিয়া গিয়া থাকে, এতকাল বুকে করিয়া এমনভাবে খোকার কাছে বিদায় নিতে হইল তাহার। নন্দ বলিল, কে সুমতি, শেষ বিদায় নিতে এলে বুঝি? জোর বাতাসে যেমন আকাশের মেঘ কাটিয়া যায়, নন্দর মুখের কালো ছায়াটা তেমনিভাবে কাটিয়া গিয়াছে। পরিষ্কার নীল আকাশে পাশাপাশি 2 টুকরা সাদা মেঘ যেমন সূর্যালোকে ঝকঝক করে, নন্দর চোখ দুটি তাহার সঙ্গেই তুলনীয়।
সুমতি ঘরের চারিদিকে চাহিয়া দেখিল ঘরময় এত ছেঁড়া কাগজ উড়িতেছে যে মানি অর্ডারের রসিদগুলো এখনো মেঝেতে ছড়ানো আছে কিনা বোঝা যায় না। চৌকির ওপর দড়ি দিয়া বাঁধা বিছানা, জিনিস বোঝাই তোরঙ্গটা এদিকে হাঁ করিয়া আছে। সুমতি মৃদুস্বরে বলিল, না, বিদায় নিতে আসিনি, আপনার সঙ্গে যাওয়াই ঠিক করলাম। সকালে লজ্জা করবে, এখনই বেরিয়ে পড়ি, চলুন। রাত দুপুরে তাহার এই আকস্মিক সিদ্ধান্তে নন্দর চমক লাগার কথা, কিন্তু বিস্ময়ের পরিবর্তে তাহার মুখ সহসা যেন বিবর্ণ হইয়া গেল। কিন্তু সে যে হয় না সুমতি। সুমতি বিহবলের মতো বলিল, হয় না? নন্দ মাথা নাড়িয়া বলিল, না, এত বড় অনুচিত কাজে আমার আর প্রবৃত্তি নাই। কি জানো, আমি আসলে ভয় পেয়ে গেছি, তাছাড়া আমার সময় নেই। ভয় পাইয়াছে, সময় নাই? সুমতি আগাইয়া গিয়া নন্দর চৌকিতে বসিয়া পড়িল। সম্বৎসর সাধনা করিয়া নন্দরাজ সিদ্ধি লাভের সময় নাই। বহু কষ্টে সুমতি শান্ত হইয়া রহিল। কি ঘটিয়াছে জানা দরকার, কিছু যে ঘটিয়াছে, ভয়ানক একটা কিছু যে না ঘটিয়াই পারে না, সুমতির তাহাতে কোনো সংশয় ছিল না। এভাবে হঠাৎ মানুষ বদলায় তা ঠিক, নিজেকেই কি সে এখন আর চিনিতে পারিতেছে? কিন্তু অকারণে তো বদলায় না। নন্দ আবার বলিল, রাগ করো না সুমতি, সত্যিই আমার সময় নেই। আমার এমন বিপদ হয়েছে বলবার নয়। সকালবেলায় আমাকে সীতাকে খুঁজতে যেতে হবে, কতদিনে খুঁজে পাবো ভগবানই জানেন। বলিয়া একটু থামিল। কিন্তু আজকের জন্য তুমি লজ্জিত হয়ে না সুমতি, তোমার এই মাঝরাত্রির দুর্বলতা আমি ভুলে যাব। সত্যি আমার মনে থাকবে না। সীতাকে যদি খুঁজে পাই, সীতা সাবিত্রীর উপাখ্যানের সঙ্গে তোমার কাহিনীও আমি তাকে শোনাব সুমতি। বলিতে বলিতে নন্দ সন্দিগ্ধ হইয়া উঠিল। তাতে কি তুমি আপত্তি করবে? তোমার জীবনের কাহিনী শুনবার অধিকার কি সীতার আর নাই? তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিলে তুমি ওর সঙ্গে কথা বলবে না? নন্দ পায়চারি আরম্ভ করিল। সীতাকে খুঁজিয়া পাওয়া গেলে তাহার সহিত কথা কহিতে সুমতি যেন অস্বীকার করিয়াছে, এমনভাবে বলিতে লাগিল, তুমি কথা না কইলে অভিমানে সে কি করে বসবে কে জানে। আসলে ছেলে মানুষ তো, তোমার চেয়ে অনেক ছোট, ভালো মন্দ বোঝে না জানো। ছেলেটাকে আমি চিনি সুমতি, কচি মেয়ে ভোলাবার ক্ষমতা তার অসাধারণ। কতকাল ধরে সীতার মন ভাঙছিল কে জানে। অন্তত আজ রাত্রির কথা মনে করে তুমি কি তাকে ক্ষমা করতে একদমই পারবে না? বলিয়া নন্দ করুণ চোখে সুমতির মুখের দিকে চাহিয়া রহিল। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। ধাক্কা জিনিসটা যে কার জীবনে কিভাবে আসে কিছুই বলা যায় না, তবে যখন আসে তার কাছে, তার আশেপাশের মানুষের কাছে একটা গোটা পৃথিবী উল্টে পাল্টে যায়। যা ভাবা হয়েছিল কিছুই করা হয়ে ওঠে না, নতুন করে ভাবতে বসতে হয় সব আবার। একটা জীবনে এসে আছড়ে পড়া ধূমকেতু থরথর করে কাঁপিয়ে দেয় একাধিক জীবনকে, তারা আবার সেই কম্পন ছড়িয়ে দেয় অন্য কিছু জীবনে। সেখান থেকে আরো আরো আরো, কে জানে এর শেষ কোথায়। যাক, এবার আমাকে বিদায় দিন। আবার ফিরে আসবো খুব শিগগিরই আপনাদের কাছে একটা নতুন উপন্যাস নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।